ঘটনাটার কয়েকদিন পর মাধবানন্দ ভোরবেলা উঠেই প্রবীণ সন্ন্যাসী কেশবানন্দকে ডেকে বললেন, এ কয়েকদিন দুশ্চিন্তায় আমার নিদ্রা হচ্ছে না কেশবানন্দ। আমি বড় চিন্তিত হয়ে পড়েছি। কেশবানন্দ বড় ধীর মানুষ, পশ্চিম দেশীয় লালা বংশের লোক। জীবনে রাজকর্মে প্রতিষ্ঠা পেয়েছিলেন। বৈষ্ণব ধর্মাবলম্বী বংশের সন্তান। ওই রাজকর্মেই তাঁর সর্বনাশ হয়ে গেছে। মুঘল বংশের যে শাখাকে সমর্থন করে প্রতিষ্ঠা পেয়েছিলেন, তার ধ্বংসের সঙ্গে সঙ্গে তিনিও ধ্বংস হয়ে গেছেন। সংসার, সম্পত্তি সব ধ্বংস হয়েছে। নিজে প্রাণে বেঁচে সন্ন্যাসী হয়ে বেরিয়ে পড়েছিলেন। মাধবানন্দের সঙ্গে পরিচয় হয় কাশীতে। মাধবানন্দের নূতন সাধনা তাকে আকৃষ্ট করেছে। তিনি তার কাছে দীক্ষা নিয়েছেন, কিন্তু তার একটা নিজের গতি আছে, যা গুরুর গতিপথ থেকে একটু ভিন্ন। আশ্রম সংগঠনের কল্পনা বুদ্ধি সবই তার। মাধবানন্দের এই কথা কটি শুনে তিনি চুপ করেই রইলেন। প্রতীক্ষা করে রইলেন চিন্তার কারণ শুনবার জন্য, তারপর উত্তর দেবেন। মাধবানন্দ বললেন, কালকের ঘটনার কথাই বলছি। ঘটনাটা লোকের মুখে মুখে অনেক বড় হয়ে ছড়িয়ে পড়বে। আমি ভাবছি আমাদের বন্দুক এবং অন্যান্য অস্ত্রের কথা, আমাদের লোক বলের কথা নবাবী কাছারিতে গিয়ে না পৌঁছয়, ওপারে কেন্দুলির মহান্তের গদিতে চাঞ্চল্যের সৃষ্টি না করে। আবার কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে বললেন, স্থানীয় লোকের কাছেও খানিকটা সন্দেহের স্থল হয়ে পড়বে আমাদের আশ্রম। কি মনে করো তুমি? অসম্ভব তো নয়, এবং তাই সম্ভব। কিন্তু বলো, তাতে বিচলিত হলে বা ভয় পেলে তো চলবে না। না, তা চলবে না। কেশবানন্দ বললেন, স্থানীয় লোকের সন্দেহ, কেন্দুলির মহান্তের চাঞ্চল্য বা শত্রুতাও যদি হয়, তাতে আমাদের বিচলিত হবার কোনো হেতু নেই। ভয় শুধু নবাবকে। কিন্তু সুজাউদ্দিন যতদিন গদিতে আছে, ততদিন নবাব দরবারেও খুব আশঙ্কা আছে বলে আমার মনে হয় না। কারণ নবাব সুজাউদ্দিন বিলাসী এবং অলস, নিতান্তই দেহ লালসায় আবদ্ধ জীব। এই সব কারণে তিনি শান্তিপ্রিয়। তার উপর লোকটি হিসাবী। উড়িষ্যার নায়েব তকি খাঁর অত্যাচারে পুরুষোত্তমের রাজা জগন্নাথ বিগ্রহ মূর্তি চিল্কা হ্রদের অপর পারে স্থাপন করবার সংকল্প করেছিল। 1 বছর নিয়েও গিয়েছিল। তাতে উড়িষ্যায় তীর্থযাত্রীর অভাবে রাজস্ব কমে গিয়েছিল। নবাব সুজা সঙ্গে সঙ্গে তকি খাঁকে সরিয়ে দিয়ে কুলি খাঁকে পাঠিয়েছিলেন। আপনি আমার ওপর ভরসা রাখুন। এই ঘটনা উপলক্ষ করেই আমি উপঢৌকন নিয়ে মুর্শিদাবাদ গিয়ে আশ্রমের রক্ষণাবেক্ষণের জন্য কিছু অস্ত্র রাখবার অনুমতি নিয়ে আসি। আমি আরও এক ঠাঁই থেকে বিরোধিতার আশঙ্কা করছি, হেতমপুরের ফৌজদারের। হেতমপুরের ফৌজদার রাজনগরের রাজা উপাধিকারী মুসলমান নবাবের অধীন। জানি। রাঘবপুরের ব্রাহ্মণ জোদ্দার রাঘব রায়ের কথা শুনেছ? রাঘবপুর থেকে এসে ব্রাহ্মণ আজ নির্বাসিত। সেখানে অত্যাচারী কোম্মর খাঁয়ের সন্ততিরা বাস করছে। রাঘবানন্দকে দমন করতে অনেক বেগ পেতে হয়েছে। হেতমপুরে গড় তৈরি হয়েছে সেই কারণে। তাদের বিরোধিতা আশঙ্কা করছি।
বীরভূমের এলাকা অজয়ের ওপারে। এপারে তাদের অধিকার নেই, কিন্তু এত কাছে হিন্দুর মঠে শক্তির সন্ধান পেলে তারা স্বাভাবিকভাবেই চঞ্চল হবে। হেতমপুর এখান থেকে মাত্র কয়েক ক্রোশ। সবচেয়ে বড় আশঙ্কা আমার ওখানেই। ওরা পরকীয়া তত্ত্ব, তার বিকৃতি এসব বুঝেও বুঝতে চায় না, বরং এই তত্ত্বের ওপর একটা অলৌকিক রহস্য আরোপ করে খুশি হয়। অনেকে প্রলুব্ধও হয়। তুমি জানো না, এদেশে অনেক মুসলমান আমির গোপনে কুঞ্জ করে বৈষ্ণবীদের কীর্তন শোনে, কাঁদেও অনেক, মালাও জপে। তারা রাধাহীন কংসারী কৃষ্ণের উপাসনা বুঝতে চাইবে না। রাজতন্ত্রের সে কাল চলে গেছে কেশবানন্দ, যে কালে প্রজার আধ্যাত্মিক কল্যাণ, চরিত্র গঠন রাজার নিজের দায়িত্ব বলে গ্রহণ করত। আজকাল প্রজা ভ্রষ্ট চরিত্র। আত্মিক শক্তিতে দুর্বল হলেই রাজা নিশ্চিন্ত, বিশেষ করে রাজা এবং প্রজা যেখানে ভিন্ন ধর্মাবলম্বী। হিন্দুস্থানের মাথা ভাঙা দেউলগুলো শুধু আমাদের চোখেই পড়ে না, তারাও দেখে আমাদের সঙ্গে। কল্কি অবতারের প্রত্যাশার কথা তো তারাও শোনে, জানে। কংসারী কৃষ্ণ দেখে তাকেই কল্কি বলে ব্যাখ্যা করা বা মনে করা তো স্বাভাবিক। কেশবানন্দ চুপ করে রইলেন, কোনো উত্তর দিলেন না। কেশবানন্দ, আপনি কি স্থানান্তরে যাওয়ার কথা কল্পনা করছেন? করিনি, ভাবছি ভাবছি প্রারম্ভেই এ বিঘ্ন। ভেবে দেখুন, আমি ইতিমধ্যে আরো কিছু বল সংগ্রহের চেষ্টা করি, আমাদের আশ্রমকে সুদৃঢ় করে তুলি। এতে ভয় পাবার কিছু নেই। তামাম হিন্দুস্থানে বাদশাহ ঔরঙ্গজেবের পর সব সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যেই এ সাড়া জেগেছে গুরু মহারাজ। রাজেন্দর গিরি গোসাইকে নিজের চোখে আপনি দেখে এসেছেন। নায়মাত্তা বলহীনেন লভ্য। এছাড়া পথ নেই গুরু মহারাজ, পথ নেই। প্রশ্নের সুরে পথটিকে আকাশলোকের দিকে উচ্চারণ করে বোধ করি উত্তরের জন্যই সেই দিকেই চেয়ে রইলেন। কয়েক মুহূর্ত পর বললেন, না কেশবানন্দ, আমি স্বীকার করি ন্যায়মাত্রা বলহীনেন লভ্য, কিন্তু সে বল নিছক অস্ত্রবল নয়। প্রতিশোধের জন্য তার প্রয়োগ নয়, তার প্রয়োগ অন্যায়ের প্রতিকারের জন্য। তার প্রেরণা হিংসা নয়, আত্মপ্রতিষ্ঠা নয়, তার প্রেরণা ন্যায়বোধ। তার উৎস চরিত্রবল এবং সংযম। সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে যে সাড়া আমি দেখেছি, সে সাড়ার মধ্যে হিংসার রক্তচক্ষু দেখেছি, কুটিল আক্রোশের গর্জন শুনেছি। আমি তো সে পথের পথিক নই। আমার সাধনা চরিত্রের, সংযমের, সাহসের, চৈতন্যের। মানুষকে আমি কল্যাণ চৈতন্যে জাগাতে চাই। প্রতিরোধ চাই, প্রতিশোধ নয় কেশবানন্দ, তাতে অকল্যাণ। মহাপ্রভুর এই প্রেম ধর্ম আমি অন্তর দিয়ে গ্রহণ করেছি, সেখানে কোনো বিরোধ নেই। কেশবানন্দ প্রবীণ মানুষ, দীর্ঘকাল রাজকর্মে অতিবাহিত করেছেন। তার মুখ ভাবের মধ্যে মনোভাব কখনো প্রকাশ পায় না। তিনি প্রশ্ন করলেন ধীর কণ্ঠে, আপনার কি অভিপ্রায় বলুন? ঠিক বুঝতে পারছি না, ভেবে দেখি, আমি ভাবছি। কি বলুন, যদি বাধা না থাকে? বাধা থাকলে কথাটা তোমার কাছে উত্থাপন করব কেন?
গুরু হলেও আমি বয়সে তোমার চেয়ে ছোট। তোমার পরামর্শ চাই বলেই কথাটা উত্থাপন করেছি। আমি যদি কেশবানন্দ হেতমপুরের ফৌজদারের সঙ্গে দেখা করে সব বুঝিয়ে বলি? নিজে থেকে যাবেন? রাজচরিত্রের স্বভাব হল সবই বিপরীত দিক থেকে দেখা। আমার একটি অজুহাত আছে কেশবানন্দ। অবশ্য অজুহাত কথাটা ঠিক নয়। এ ঘটনাটা না ঘটলেও আমাকে একবার যেতে হতো। কয় লোকটিকে দেখেছ? সে এই আশ্রমের কাছে কোথাও একটি বহুমূল্য নীলা কুড়িয়ে পেয়েছে। রত্নটি সে আমার ভেবেই আমাকে দিতে এসেছিল, কিন্তু সে আমার নয় শুনে বললে তাহলে সেই মোঘল বিবির হবে। হেতমপুরে এখন সে হাফেজ খাঁ, হাতেম খাঁয়ের সর্বাধিক প্রিয় পাত্র, পুত্রাধিক প্রিয়, সর্বে সর্বা। সেই হাফেজ খাঁ ওখানে কর্মলাভের পূর্বে প্রথম এই বনের এই দেউলে এসে উঠেছিল। হয়তো নিতান্তই কর্মসন্ধানীর মতো পথের মধ্যে আশ্রয় দেখে বিশ্রাম করেছিল, হয়তোবা কেশবানন্দ। তাছাড়া আরো কিছুর মতো, পলাতকের মতো। কারণ লোকান্তর ছেড়ে এই বনে তার পরমা সুন্দরী স্ত্রীকে নিয়ে আশ্রয় নেওয়াটা ঠিক যেন স্বাভাবিক বলে মনে হচ্ছে না। কয় বলে এমনই রত্ন সে দেখেছিল সেই মেয়েটির আভরণের মধ্যে। আমি তারই একটা সন্ধান করতে যেতামই, তাই যাব। সেই সূত্র ধরেই কথা তুলব। অপেক্ষা করুন মহারাজ, দেখুন ফল কি হয়। মাধবানন্দ বললেন, অপেক্ষা করতে বলছো? আচ্ছা, তাই হোক, দেখি। মাধবানন্দের আশঙ্কা অমূলক নয়। তার দিন পাঁচেক পরেই ওপার থেকে কেন্দুলির মহন্ত ভরদ্বাজ সংবাদ পাঠালেন। একজন শিষ্য এলো একখানি লিপি নিয়ে। দেবনাগরীতে ব্রজ ভাষায় লেখা পত্র। কংসারী দ্বারকাধীশ শঙ্খ চক্রধারী শ্রীকৃষ্ণের সেবক মাধবানন্দজি, তোমার ঠাকুর তোমার কল্যাণ করুন। মধু কৃষ্ণা ত্রয়োদশী স্নান পর্বে দুর্বৃত্ত দমনে তোমরা যে বীর্যের পরাকাষ্ঠা দেখাইয়াছ, তাহার জন্য দেবতা অবশ্যই প্রসন্ন হইয়াছেন। কিন্তু দেবতা প্রসন্ন হইলেই অসুরেরা অপ্রসন্ন হয়। সে অপ্রসন্নতার সংবাদ তোমাকে জানাইতেছি। ইলামবাজারের ধনী তুলা ও গালাওয়ালা রাধারমন দে সরকারের পুত্র সেদিনের সেই হাঙ্গামার মূল। অক্রূর দে সরকার তোমার ওপর উপদ্রব অত্যাচারের সংকল্প করিয়াছে এবং ষড়যন্ত্র করিতেছে। কারণ ঠিক অনুমান করতে পারিতেছি না, তবু সংবাদ সত্য। সম্মুখ সংঘর্ষে সাহসী না হইয়া সে স্থানীয় বীরভূম রাজ্যের ফৌজদার হাতেম খাঁয়ের নিকট তোমার বিরুদ্ধে অনেক শিকায়ত করিতেছে। কয়েক বৎসর পূর্বে রাঘবপুরের রাঘবানন্দ রায় নামক ব্রাহ্মণের সঙ্গে অনেক হাঙ্গামা হইয়াছিল, প্রজা বিদ্রোহ হইয়াছিল। সে কারণ ফৌজদারের সহজেই উৎকণ্ঠিত হওয়ার কথা। তাহার উপর নানান স্থানে তীর্থপথে সন্ন্যাসীদের দ্বারা লুঠতরাজের সংবাদ দেশময় ছড়াইয়া পড়িয়াছে। তাহারা সকলেই ছদ্মবেশী বর্গী নয়, সুতরাং হাতেম খাঁ অবশ্যই এ বিষয়ে উদ্যোগী হইবে। কেবল এলাকা তাহার নয়, বর্ধমানের এলাকা বলিয়াই ইতস্তত করিতেছে। তোমার অবগতির জন্য সব জ্ঞাত করিলাম।
পরিশেষে পুনশ্চ লিখেছেন, ইলামবাজার দাস সরকারের এলাকা, সেখানে কোনো কারণেই যাওয়া সঙ্গত হইবে না। কেশবানন্দ বললেন, আপনি চিন্তিত হবেন না। দাস সরকারের ওই বন্য শূকরের মতো পুত্রটাকে ভয় করবার কোনো হেতু নাই। বন্য শূকরের উপদ্রব তৃণভূমিতে, কন্দ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে, নদীর পলি মাটিতে। শালকাণ্ডকে তার ওই দাঁত দিয়ে ফেড়ে ফেলা যায় না। আমিও এই কদিন নিশ্চিন্ত বসে নেই, লোক সংগ্রহ করছি। অস্ত্র আমাদের আছে, আরও সংগ্রহ করছি, সর্কি, দা, তীর, ধনুক। এবং হেতমপুরের ফৌজদারের ডান হাত সেই হাফেজ খাঁ সম্পর্কে আমি সন্ধান করেছি। আমার একটা সন্দেহ হচ্ছে গুরু মহারাজ, যদি তা সত্য হয় তাহলে সে আমাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না। মাধবানন্দ বিস্মিত দৃষ্টিতে তাকালেন কেশবানন্দের দিকে। কেশবানন্দ বললেন, আপনি সেদিন নীলার কথা বললেন, তাই থেকে আমার মনে সন্দেহ জেগেছে। আপনি কি মথুরার ঘাটে দিল্লির বাদশাহ বংশের সেই উচ্ছৃঙ্খল যুবকের কথা ভুলে গেছেন গুরু মহারাজ? হুসেন আলী, চোখের কোলে সেই আশ্চর্য কালির দাগ। হুসেন আলী, সুপুরুষ অভিজাত বংশের সন্তান, সুন্দর মুখে ব্যভিচার ও উচ্ছৃঙ্খলতার ছাপ, বড় বড় চোখ দুটির কোলে আশ্চর্য কালো দাগ। মনে পড়ছে বই কি, হঠাৎ একখানা নৌকো এসে ভিড়েছিল তার বজরার গায়ে। নৌকো থেকে বজরাই উঠে বলেছিল, হিন্দু ফকির, শুনেছি তোমরা গণনা করে অনেক কিছু বলতে পারো। তুমি কিছু পারো না বুজরুক? মাধবানন্দের চোখে অগ্নিকণা বিচ্ছুরিত হয়েছিল, কিন্তু চতুর কেশবানন্দ তাকে আড়াল করে সামনে এসে তার সঙ্গে কথা বলেছিলেন। এককালের বিজ্ঞ রাজকর্মচারী, সুচতুর, বুদ্ধিধর লালা বংশের সন্তান। অতি সহজেই মদ্যপ হুসেন আলীর সঙ্গে কথা বলে তার কাছ থেকে কথা সংগ্রহ করেই তাকে উত্তর দিয়ে তুষ্ট করেছিলেন। মাধবানন্দ কথাটা বিস্মিত হয়েছিলেন। হুসেন আলী বলেছিল, তার প্রেয়সী বাদশাহ বংশেরই কন্যা আমিনা ওসমান বলে এক ওমরাহ পুত্রের সঙ্গে গৃহত্যাগ করে নিরুদ্দেশ হয়েছে। হুসেন আলী তাদেরই সন্ধান করে বেড়াচ্ছে। যত দূর সংবাদ পেয়েছে তাতে তারা আগ্রার দিকেই এসেছে। চতুর কেশবানন্দ বলেছিল, আগ্রা বোধ হয় ত্যাগ করেছে তারা এতক্ষণে। গণনা করে দুজনের আকৃতি ও রূপও বর্ণনা করেছিল, ঠিক মিলিয়ে দিয়েছিল, এমনকি অলঙ্কারও। সেই প্রসঙ্গে বলেছিল, বহুমূল্য রত্ন রয়েছে যেন, নানা ধরনের নীলা। সঙ্গে সঙ্গে হুসেন আলী বলেছিল, নীলা, বহুমূল্য নীলা সেখানা। বাদশাহ শাহজাহান যে সব জহরতকে পেয়ার করতেন, শেষ দিন পর্যন্ত নিজের কাছে রেখেছিলেন, তার মধ্যে ছিল ওই নীলাখানা। কোনো ক্রমে এসেছিল আমাদের হাতে, ওই নীলাখানা আমিই তাকে দিয়েছিলাম। কেশবানন্দ বললেন, আমার বিশ্বাস গুরু মহারাজ, এরা তারাই, কয়র কুড়িয়ে পাওয়া ওই নীলা বহুমূল্য। বাদশাহী জহরত বলেই আমার ধারণা। ওই নীলা থেকে, এবং তারা যেভাবে এই বনের মধ্যে আশ্রয় নিয়েছিল, যার কৈফিয়ত একমাত্র আত্মগোপন ছাড়া কিছুই হতে পারে না। এই দুই তথ্য থেকে আমার ধারণা এরা তারাই। একথা ঘুণাক্ষরে তার কানে তুললে সে আমাদের সঙ্গে সৌহার্দ্য স্থাপন করতে বাধ্য।
আপনি কোনো চিন্তা করবেন না। চিন্তা? না, চিন্তার আমার অবসর নেই বর্তমানে কেশবানন্দ। চৈত্রের শেষ হবে কাল, বৈশাখ মাস তপস্যার মাস। সেই চিন্তাই আমার একমাত্র চিন্তা বর্তমানে। দ্বাদশ রাশিতে সূর্য দ্বাদশ মাসে অবস্থান করবেন। তার সপ্তাশ্ববাহিত রথে 12 মাসে 12টি রাশি পরিক্রমণ করে পৃথিবী পরিক্রমা শেষ করেন। আর বিষ্ণুপ্রিয়া ধরিত্রী দ্বাদশ মাসে দ্বাদশ যাত্রায় দ্বাদশ উপাচারে পূজা করেন। বৈশাখে মেষ রাশিস্থ ভাস্করে প্রখরতম তাপের দিনে অগুরু চন্দনের লেপন প্রস্তুত করে প্রভুর শ্রীঅঙ্গ চর্চিত করে দেয়। প্রখর উত্তাপ, বড় ক্লেশ হবে। চৈতন্যময় পরম পুরুষ স্নিগ্ধ শান্ত হলেই সব স্নিগ্ধ শান্ত। মাধবানন্দ দেব অঙ্গ চন্দন চর্চিত করে দিলেন। তারপর একে একে আশ্রমের সকলেই চন্দন অর্ঘ্য দিলেন ভগবানের ভাব বিগ্রহের চরণে। নিজের নিজের মস্তকে, ললাটে ও বুকে চন্দন প্রসাদের তিলক এঁকে দিলেন এবং এরপর গোস্বামীরা একে একে বার হয়ে গেলেন। এ মাসে অনেক কাজ, কাজ নয় ব্রত। বৈশাখ ব্রতেরই মাস। সবচেয়ে বড় কাজ এ মাসে জলদানের কাজ। অনেকগুলি জল সত্রের ব্যবস্থা করেছেন মাধবানন্দ। এই সুদীর্ঘ বহু ক্রোশব্যাপী অরণ্যের মধ্যে দিয়ে বহুকালে সড়ক চলে গিয়েছে। এদিকে বর্ধমান থেকে ওদিকে বহু দেশান্তর পার হয়ে চলে গিয়েছে পঞ্চনদ পর্যন্ত। আবার রানীগঞ্জের ওখানে দামোদর পার হয়ে বাঁকুড়া বিষ্ণুপুর পার হয়ে চলে গিয়েছে শ্রীক্ষেত্র। সুদীর্ঘ অরণ্য পথে ছায়া সুলভ, কিন্তু জল সুলভ নয়। মধ্যে মধ্যে অনেক ছোট ছোট নদী নালা এদিকে অজয় ওদিকে দামোদরের সঙ্গে মিশেছে, কিন্তু বনের মধ্যে তাদের খুঁজে বার করা শক্ত, দূর থেকে দেখা যায় না। চলার পথে বনের আড়াল থেকে হঠাৎ সামনে পড়ে, তার উপর গ্রীষ্মকালে শুকিয়ে যায়। দামোদর এবং অজয়ের নিজেদেরই অবস্থা ওই সময় উপবাস ক্লিষ্টের মতো বিশীর্ণ, বালিয়াড়ির মতো ধুধু করে। বৈশাখ দ্বীপ্রহরে গরম বাতাসে বালি ওড়ে। মধ্যে মধ্যে দু চারটে অতি তৃষ্ণার্ত পথিকের নদীর বালির ওপর পড়ে মৃত্যু হওয়ার সংবাদ পাওয়া যায়। বিশেষ করে দামোদরের গর্ভে। দামোদরের এক কূলবর্তী স্রোতের জলের আশায় তৃষ্ণার্ত পথিক বিশাল বালুময় বুকের ওপর দিয়ে আস্তে আস্তে মাথার ওপর সূর্যের এবং পায়ের তলায় বালির উত্তাপে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তার মৃত্যু হয়। কিছুক্ষণ মুখ ঘষড়ায় বালিতে, নাক মুখ দিয়ে খানিকটা রক্ত গড়িয়ে পড়ে, তারপর শেষ হয়ে যায়। এদিকে অজয় অবশ্য এতখানি নয়, এবং অজয়ের ওপার দিয়ে যে পথ, সে পথ এমন অরণ্য সংকুলও নয়, আর এ পথটির মতো এমন গুরুত্বপূর্ণও নয়। পশ্চিমে নগরী অর্থাৎ রাজনগর থেকে উত্তরে রাজমহল পর্যন্ত পথের যোগাযোগ আছে বটে, কিন্তু খুব বেশি লোকজন হাঁটে না। তবে ওদিকে এক একটা খাঁ খাঁ করা মাঠ আছে। গ্রাম নেই, গাছ নেই, জলাশয় কদাচিৎ চোখে পড়ে। এমন প্রান্তরে পড়েও মানুষ তৃষ্ণায় মরে। এই দুই দিকেই আশ্রমের ব্যয়ে ও উদ্যোগে জলসত্র খোলা হবে। বৈশাখ মাসে জলদান শ্রেষ্ঠ দান। প্রতি স্থানের জলসত্রে স্থানীয় কর্মীরাই অবশ্য প্রধান হয়ে থাকবে। সেখানকার লোক বেছে ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে।
ছোলা গুড়, জলের জ্বালা, খরচপত্র সবই আশ্রমের। তত্ত্বাবধানও করবে আশ্রমের গোস্বামীরাই, কিন্তু হাতে কলমে সবকিছু করবার দায়িত্ব স্থানীয় লোকের। প্রতি সত্রে জল সরবরাহের জন্য এক একখানা গরু গাড়ি কেনা হয়েছে। এ ছাড়াও আরও কর্ম গ্রহণ করেছে আশ্রম। সন্ধ্যায় গোস্বামীরা গ্রামে গ্রামে গিয়ে ভগবত কথা শুনিয়ে আসবেন, বলে আসবেন, মানুষ অসত্য থেকে সত্যে চলো, অসততা থেকে সততায় চলো, অশুদ্ধতা থেকে শুদ্ধতায় চলো, আচার আর অন্ধবিশ্বাস থেকে চৈতন্যে জাগো। এই তো সাধন। সেবা এবং ভগবদ্গীতির পুণ্যে চৈতন্যময়ের পূজা। মাধবানন্দ নিজে নিয়েছেন পঞ্চতপার মতো ব্রত। পঞ্চতপা নয়, আশ্রমের উঠোনের ঠিক মাঝখানে বড় নিম গাছটার তলায় মাটি বাঁধানো বেদিটির ওপর বসে সমস্ত দিন হোম কর্মে মগ্ন থাকবেন, অর্থাৎ সারাটা দিন বাইরে থেকে সূর্য কিরণকে যথাসম্ভব দেহে মনে গ্রহণ করবেন। জলগ্রহণ করবেন সূর্যাস্তের পর। ওম বৈশাখে মাসি মেষ রাশিস্থে ভাস্কর শুক্লপক্ষে। দিন শেষে মাধবানন্দ মন্ত্র উচ্চারণ করে হোমাগ্নিতে শেষ আহুতি প্রদান করেছিলেন। একখানি গরুর গাড়ি এসে আশ্রমের মধ্যে ঢুকল। গাড়িখানিতে মাটির জ্বালা, বড় বড় মাটির কলসি, কয়েকটা বস্তা প্রভৃতি জল সত্রের সরঞ্জামে বোঝাই। কোন স্থানীয় জলসত্রের গাড়ি ফিরে এলো, সঙ্গে একজন তরুণ সন্ন্যাসী আর একজন সন্ন্যাসী, সে ওই গোপালানন্দের দলভুক্ত। কেশবানন্দ প্রশ্ন করলেন, এ কি, তুমি ফিরে এলে যে গাড়ি নিয়ে? গাড়িগুলির ফেরার কথা নয়, সন্ন্যাসীদেরও নয়। যে গ্রামে জলসত্র দেওয়া হয়েছে সেই গ্রামেই তাদের বৈশাখী সংক্রান্তি পর্যন্ত থাকবার কথা। মাধবানন্দ বারিকের জন্য সেই দিকে দৃষ্টি ফিরিয়ে দেখে আবার আপন কাজে মন দিলেন। আপন অজ্ঞাত সারেই বোধ করি ভ্রুদুটি কুঞ্চিত হয়ে উঠল। একটা হাঙ্গামার জন্য ফিরে আসতে হলো গোস্বামী মহারাজ। হাঙ্গামা? কি হাঙ্গামা? আমাদের জলসত্রে কেউ জল খাবে না মহারাজ, কাউকে খেতেও দেবে না। আমরা রাধাকে বর্জন করেছি। গোটা গ্রামটাই আমাদের ওপর বিরূপ হয়ে উঠল মহারাজ। কই, এ পর্যন্ত তো ঘুণাক্ষরেও এ কথা আভাস পাইনি। হঠাৎ একটা ঘটনা, তা থেকেই এমন হয়ে গেল মহারাজ। হঠাৎ কি ঘটল? এক বৈষ্ণবী মহারাজ, যে বৈষ্ণবী তার মেয়েকে নিয়ে এখানে এসেছিল, নদীর চরের ওপর গুরু মহারাজ যাদের বর্গীদের হাত থেকে বাঁচিয়েছিলেন, সেই বৈষ্ণবী। সে কোথায় যাচ্ছিল, পথে তৃষ্ণার্ত হয়ে এসে দাঁড়ালো আমাদের জলসত্রে জলপানের জন্য। অঞ্জলিও পাতলে, কিন্তু হঠাৎ জলপান করতে গিয়ে অঞ্জলির জল ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, না না না, এ জল নয়, এ আগুন, এ বিষ, এ বিষ। যারা রাধার মধ্যে পাপ দেখে, যারা গোবিন্দের পাশ থেকে রাধাকে বর্জন করেছে, তাদের জল সত্রের জল বিষ, আগুন। সর্বনাশ হবে, ইহকাল যাবে, পরকাল যাবে, যে এ জল সত্রে জল পান করবে। হঠাৎ যেন উন্মাদ হয়ে গেল সে। চোখ দুটি মেয়েটির বড়, সে বড় বড় চোখ যেন আগুনের মতো জ্বলতে লাগলো। চিৎকার করতে লাগলো রাধার প্রেমে কলুষ। হা 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 রে! ক্রমে লোক জমে গেল।
তারপর লোকজনেরা বিরূপ হয়ে উঠল। তারা কেউ কেউ আমাদের সব কিছু ভেঙে চুরে তছনছ করে দিতে চাইলে, দুটো জ্বালা ভেঙেও দিলে। তারপর আরম্ভ হলো নাম গান। তারা নাম গান করতে করতে চলে গেল। আমরা চলে আসবো প্রতিশ্রুতি দিয়ে অব্যাহতি পেয়েছি। মেয়েটি কিন্তু সাধারণ নয় মহারাজ। অনর্গল তার চোখে ধারা বইছিল। লোকে বললে সে নাকি সিদ্ধাই পাওয়া বৈষ্ণবী। ওদের আখড়ার পাটই সিদ্ধাইয়ের পাট। কেশবানন্দ বললেন, চলে এসেছ, ভালোই করেছ, বিশ্রাম করো। মাধবানন্দ ধীরে ধীরে উঠে মন্দিরের মধ্যে প্রবেশ করলেন। সিদ্ধাই? কৃষ্ণদাসীর মুখখানা মনে পড়ল, তার বেশভূষা মনে পড়ল। তার সিদ্ধাই? সে সিদ্ধাই কোন সিদ্ধাই? কেশবানন্দ মন্দিরে প্রবেশ করলেন, বললেন, চিন্তিত হবেন না গুরু মহারাজ, কিঞ্চিৎ অর্থ ব্যয় হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি কালই সুপুরের আনন্দচাঁদ গোস্বামীর কাছে যাব। সুপুরের আনন্দচাঁদ গোস্বামী এক তরুণ বৈষ্ণব সাধক। মাধবানন্দ তার নাম শুনেছে, এখানকার বৈষ্ণব সম্প্রদায়ের মাথার মণি। তিনি নাকি অলৌকিক অনেক কিছু করতে পারেন। কেশবানন্দ বললেন, আনন্দচাঁদ গোস্বামী, আমি যা শুনেছি তাতে যে সাধনায় তার থাক, তিনি বিষয়াসক্ত, ঘোরতর বিষয়াসক্ত। এ অঞ্চলের উত্তরাধিকারীহীন বৈষ্ণবদের মৃত্যু হলে তার সম্পত্তির উত্তরাধিকারী হন তিনি। দক্ষিণা নিয়ে পাপীর পাপ মোক্ষণ করে দেন। তার বিগ্রহ সেবা আছে। তার বিগ্রহের জন্য কিছু অলংকার নিয়ে যাব আমি। মাধবানন্দ নীরবে বিগ্রহের মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে রইলেন। কয়েক মুহূর্ত পর ঘাড় নেড়ে বললেন, না, এমনি যেতে পারো, অলংকার নিয়ে নয়। গুরু মহারাজ? বাইরে থেকে ডাকলে শ্যামানন্দ। তার কণ্ঠস্বরে উত্তেজনা এবং উৎকণ্ঠা দুই রণ করছে। কি? কেশবানন্দ বাইরে এলেন। আরো 5খানা গ্রাম থেকে লোক ফিরে আসছে গুরু মহারাজ। এখানে তারা গাড়ি গরু সব কেড়ে নিয়েছে, আমাদের সেবকদের মারপিট করেছে, সমস্ত জিনিসপত্র ভেঙে ছড়িয়ে ফেলে দিয়েছে। সুখবাজারে আমাদের সেবক যাদবানন্দের মাথা ফাটিয়ে দিয়েছে। তার অবস্থা ভালো নয়। কেশবানন্দ কঠিন হয়ে উঠলেন, বিস্মিতও হলেন। একটা সামান্য স্ত্রীলোকের এত প্রভাব! সিদ্ধাই? সিদ্ধাই তিনি জানেন? দীর্ঘকাল রাজকর্মে অতিবাহিত করেছেন, এসব অনেক খেটেছেন। জানেন তিনি। উন্মত্তের মতো চিৎকার করো, হাসো, কাঁদো, ধুলোয় গড়াগড়ি দাও, যা খুশি তাই বলো, শুধু জোর করে বলো, চিৎকার করে বলো। অপর সকলের কণ্ঠস্বরকে চুপ করিয়ে দেবার মতো জোর দিয়ে বলো। তৎক্ষণাৎ লোকে তোমার কথা অলৌকিক বলে মেনে নেবে, সিদ্ধপুরুষ বলে খ্যাতি রটবে। কঠিন অথচ শান্ত কণ্ঠে তিনি বললেন, কে লোক এসেছে? কোথায় সে? ডাকো তাকে এখানে। বিস্মিত হলেন কেশবানন্দ। এসব গ্রামে ওই বৈষ্ণবী কিছু করেনি, করেছে অন্য লোক। ইলামবাজারের তুলোর গদির মালিক রমন দাস সরকারের বর্বর পুত্র, যে সেদিন কেন্দুলিতে সন্ন্যাসীদের সঙ্গে বা সন্ন্যাসীর ছদ্মবেশী বর্গীদের সঙ্গে হাঙ্গামা বাঁধিয়েছিল, যার নাকটা তারা ভেঙে দিয়ে গেছে, সেই অক্রূর সরকার। এবং বিস্ময়ের কথাটা হলো এই যে এই বৈষ্ণবী অক্রূর সরকারের কার্যকলাপে বাধা দিয়েছে। স্ত্রিয়াশ্চরিত্রম
দেবানো জানন্তি কুত মানুষ্যা। যে বৈষ্ণবী চিৎকার করে লোককে এই রাধা বর্জনকারী আশ্রমের জলসত্রকে বিষ বলে জল খেতে বারণ করলে, লোকজনকে জড়ো করে রাধা নাম কীর্তন করে সারা অঞ্চলে মাতন তুললে, সেই অক্রূর সরকারের অত্যাচারের স্থানে এসে চিৎকার করে বললে মহাপাপ মহাপাপ হবে। বললে ওই যে বর্বর পিশাচের মতো চেহারা, ওই যে সরকার, ও সাক্ষাৎ পাপ, সাক্ষাৎ অধর্ম। ওর কথায় তোমরা সন্ন্যাসীর গায়ে হাত তুলো না, জ্বলে যাবে সব, পুড়ে যাবে সব, মহামারীতে ধ্বংস হয়ে যাবে সব। আমি বলছি, আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি। এ তো বিচিত্র ব্যাপার। ভ্রু ললাট কুঞ্চিত হয়ে উঠল কেশবানন্দের। কি ঘটনার মর্মস্থলে সত্য তাহলে কি? মাধবানন্দ ঘর থেকে বেরিয়ে এলেন, বললেন চৈত্র সংক্রান্তিতে সংকল্প করে জলসত্রের ব্রত গ্রহণ করেছি, সে তো ভঙ্গ করতে পারবো না। এদিকে আমি ব্রত করছি, প্রথম দিনের হোম হয়ে গেছে, আমি নিজেও তো ব্রত ছেড়ে যেতে পারবো না। তোমরা সকলে মিলে পরামর্শ করে স্থির করো কি করা হবে। সংঘর্ষ আমি চাই না, কিন্তু সংঘর্ষের ভয়ে পশ্চাৎপদ হওয়ার অর্থ পরাজয়। ব্রত ভঙ্গের পরাজয় আর মৃত্যুতে পার্থক্য কোথায়? কেশবানন্দ বললেন, কাল ভোরবেলা আবার এদের পাঠাবো গুরু মহারাজ, অবশ্য ওই গ্রামগুলিতে নয়, অন্য গ্রামে, এবং ওপারে নয়, এপারে। শহর রানীগঞ্জ পর্যন্ত বাদশাহী সড়কের দুই পাশে এই অঞ্চলের পর মরুভূমির মতো প্রান্তর। সেই প্রান্তরের মধ্যে মধ্যে জলাভাবে পথিকের মৃত্যু ঘটে, ওদের সেই দিকে পাঠাবো। আমরা হাত বাড়িয়ে হাত গুটিয়ে নিচ্ছি না গুরুজি, আমরা এদিকে যে হাতটা বাড়িয়েছিলাম সেটা অন্যদিকে বাড়াচ্ছি। একটু চুপ করে থেকে বললেন, বর্বর ক্রূর সরকার এবং তার বাবা দাস সরকারের সঙ্গে হেতমপুরের বৃদ্ধ ফৌজদারির সম্পর্কটা অতি নিবিড়, হওয়াই স্বাভাবিক। দাস সরকার নিজের স্বার্থের জন্য স্বজাতি জ্ঞাতি আত্মীয় ধর্ম সমস্ত কিছুকেই বিপন্ন করতে দ্বিধা করে না। ব্রাহ্মণ রাঘব রায়ের বিদ্রোহ দমনের সময় দাস সরকার অনেক সাহায্য করেছে হাতেম খাঁকে। হাতেম খাঁয়ের কাছে তারা আমাদের সম্পর্কে সংবাদও পাঠিয়েছে, সে সংবাদও আমি পেয়েছি। এক্ষেত্রে সেবকদের ওপারে পাঠানোর অর্থ প্রত্যক্ষ সংঘর্ষ, রক্তপাত। আমাদের তো রক্তপাতের অধিকার আপনি দেননি, রক্ত আমাদের দিতে হবে, জীবনও যেতে পারে। কংসারী সেবকেরা কি ভীত কেশবানন্দ? ভীত নয়, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে মহাবীর কর্ণ যখন ভীষণ নাগাস্ত্র ত্যাগ করেছিলেন, তখন কংসারী কপিধ্বজের অশ্বগুলিকে নতজানু করে রথটিকে অবনত করেছিলেন। কর্ণের লক্ষ্যরেখার নিচে নেমে গিয়েছিল অর্জুনের মস্তক, ফলে অর্জুনের শিরস্ত্রাণে কাটা গিয়েছিল, অর্জুন ছিলেন অক্ষত, তাতে পৃষ্ঠ প্রদর্শনের কলঙ্ক স্পর্শ করে নাই। আপনি এতে আপত্তি করবেন না। অনেকক্ষণ স্তব্ধ থেকে মাধবানন্দ বললেন, তোমার কল্যাণ হোক কেশবানন্দ। আজ তোমার কথায় এক মহা সত্যকে আমি উপলব্ধি করলাম। কি গুরু মহারাজ? কৌশলে স্বার্থ সিদ্ধি হয়, কার্যোদ্ধার হয়, কিন্তু সত্যের প্রতিষ্ঠা হয় না। কৌশলের জন্মদাত্রী বুদ্ধি, তার মধ্যে কোথায় যেন অদৃশ্যভাবে অবস্থান করেছে মিথ্যা। জীবনে যুদ্ধে হোক, সন্ধিতে হোক, বন্ধুত্বে হোক, যেখানে বুদ্ধিকে সর্বস্ব করবে
সেখানেই মিথ্যা এসে রন্ধ্রপথে শনির মতো প্রবেশ করবে। কৌশলে সত্য রক্ষার অধিকার কারও নেই, অবতারেরও নেই। না, নেই। তার জন্য অবতারকেও মাসুল দিতে হয়, তাতেও জের মেটে না। কাল থেকে কালান্তরে চলে দূষিত জলধারার মতো। ধীর পদক্ষেপে তিনি মন্দিরে গিয়ে প্রবেশ করলেন। কেশবানন্দ একটু হাসলেন। গুরুকে তিনি গভীর শ্রদ্ধা করেন, কিন্তু তিনি বয়সে নবীন। তিনি তো জানেন না এই হৃদয়, এই মানব হৃদয়, সে কত ছলনা করে। কেশবানন্দ আবার একটু হাসলেন। তিনি নিজের কথা ভাবছেন, তা থেকেই বুঝেছেন সর্বনাশের পর তিনি সত্য বৈরাগ্য বলে পথে বেরিয়েছিলেন, কিন্তু কিছু দিনের মধ্যে সন্ন্যাসী সংগঠনের মধ্যে ঢুকে একদা অনুভব করলেন মনের মধ্যে উঁকি মারছে এক কঠিন প্রতিহিংসা। এই নবীন গুরুটির মধ্যে এক বিরাট নায়কের গুণ দেখে এর কাছেই দীক্ষা নিয়ে সংগঠন শুরু করেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।